নমস্কার। আজকে আমি জবা গাছ নিয়ে একটু আলোচনা করতে চাইছি। এই যে গাছটা দেখছেন, দেখুন ফুলটা কত সুন্দর হয়েছে, বিশাল সাইজ, একটা থাবার সাইজ। গোড়াটা খুব একটা মোটা নেই। এটা গত বছর আমি নার্সারি থেকে চারা নিয়ে এসেছিলাম। ওরা এই জাতীয় ফুল গাছগুলোকে সব আমেরিকান ভ্যারাইটি বলছেন। এখন ঘটনাটি কি না, এই পুনে ভ্যারাইটি, আমাদের একটা পুনে ভ্যারাইটি বলে একটা কথা আছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট, যে পুনে ভ্যারাইটি বলতে বোঝায় যে আমাদের পুনেতে যেগুলো হাইব্রিডেশন হয়, পুনেতেই সেগুলো সৃষ্টি হয়। অনেকে আছেন হাইব্রিডের, বা যেমন গোলাপের ব্রিড, আলাদা আলাদা ব্রিড তৈরি করেন, সেরকম জবারও তৈরি করেন। ওরা ওই মানে বীজটাকে নিয়ে সংকরায়ন করে, তারপর সেটাকে হাইব্রিডেশন করে। তো এগুলো সাধারণত পুনে, ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গাতেই হয়। আমাদের এধারে খুব একটা ভালো এই কাজগুলো হয় না। গোলাপের কাজ করছেন অনেকেই, কিন্তু ভালো ওই সাইডেই হয়। তাই এটাকে আমেরিকান ভ্যারাইটি বলা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা ওই পুনেতে হাইব্রিডেশন, পুনে এবং বললাম যে ব্যাঙ্গালোরে হাইব্রিডেশন করা হয়েছে। গত বছর চারা এনেছিলাম, ছোট ছিল চারাটা, এই ছোট্ট একটা ওই পলি ব্যাগে ছিল। আমি এইটাতে বসিয়ে নিয়েছিলাম, এটাতে ছিল না কিন্তু। তারপরে এক বছর এইভাবেই আছে। এখন ধরুন গোড়ার মাটিটা শুকিয়ে গেছে। এরপর জল দিয়ে দেওয়া হয়, প্রতিদিন একবার করে জল দেওয়া হয়। সেমি সেটে ছিল। গাছটা যখনই লম্বা হয়ে গেছে তখনই কেটে কেটে দিয়েছি। এই সময়টা হচ্ছে মানে শীতের শুরু, নভেম্বরের শেষ দিক। তো এই সময় কিন্তু গাছের কাজ খুব সাবধানে করতে হয়, জবা গাছই বলুন না যে কোনো গাছ, কারণ এরপর এদের ডরমেন্সি আসে। তবে জবা গাছ কিন্তু অ্যাকচুয়ালি এই সময় ডরমেন্সি আসে না। আপনারা ভালো করে দেখবেন, এই সময় জবা গাছের ফুলটা বেশি হয়, এদের সেই লাস্টের দিকে যাওয়া হবে। তাই এখন কাজ করা যায়, কিন্তু শেকড়ের কাজ করতে গেলে একটু সাবধানে করতে হয়। আমি একটা কথা বলতে চাইছি, যে কোনো জবা গাছ যদি আপনি পটে রাখুন বা মাটিতে, প্রথম দিকে টবে রেখে বা পটে রেখে গ্রো করে নেন, তারপর মাটিতে বসান, কোনো অসুবিধা নেই। কিংবা বড় টবে নিয়ে যান। বড় টবে নিয়ে যাওয়ার পদ্ধতিটা হচ্ছে অন্যান্য গাছের মতো জবা গাছেও সেই একই ধরনের। প্রথমে ছোটোর থেকে আরেকটু বড়, তারপর আরেকটু বড়, তারপর আরেকটু বড়। সব থেকে ভালো হয় এই জাতীয় গ্রো ব্যাগ। গ্রো ব্যাগের বিরাট সুবিধা কি জানো তো, এর কোথাও হোলও নেই, কিন্তু গোটাটাতেই জল চুঁয়ে চুঁয়ে বেরিয়ে যাবে। কোনোদিনই জল বসা হওয়ার ভয়টা থাকবে না। গাছ যখন তৈরি করবেন তখন গ্রো ব্যাগ ব্যবহার করুন। তাহলে এই গাছটাকে আমি এখন এর থেকে বড় গ্রো ব্যাগে নিয়ে যাব। এইরকমই একটা গ্রো ব্যাগে আগে নিয়ে গেছি, সেরকম একটা গাছকে আপনাদের দেখাই প্রথমে। কারণ আমি তো এখন আগে করতাম যে ওই দীর্ঘদিনের ভিডিওকে একসঙ্গে করে তারপর সেগুলোকে দেখাতাম। এই যে দেখুন এই গাছটা, তো একই, এটা কিন্তু আমাদের দেশি বলতে এইগুলো সব হাইব্রিডেশন করা হয়েছে। এখন আর সেই একদম দেশিটা নেই না। এটা তো আমাদের দেশি জবাটা বটে, ওই যেটা লাল 5 পাতা জবাটা। এই জবা গাছটা খুব ভালো বনসাইয়ের জন্য, না খুব সুন্দর গাছ। এটাকে বনসাই করবো ধীরে ধীরে, দেখি বুঝতে পারছেন গোড়াটা। এই গাছটা ঠিক ওইভাবে ধীরে ধীরে আমি কাটিং থেকে চারা করেছিলাম। তারপর এই যে এগুলোকে সব দেখছেন, এগুলো সব কাটা, ছোট 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 বিভিন্ন কাটা অংশ আছে। সেই কাটাগুলো কেটে 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 সাইজটাকে ছোট করে রেখেছি। এবার এটা এপিক দাঁড়াবে। এইগুলো সব সাইড ব্রাঞ্চ। এগুলো এর মধ্যে কিছু টান দেওয়া আছে, আপনি বুঝতে পারবেন না। এটা এইদিকে সরেছিল, এখন এখানে একটা তার দিয়ে এইদিকে টেনে এটাকে নিয়ে গেছি। এইগুলোকে আর যখন একটু বড় হবে, মানে যখন আমি বনসাই অ্যাকচুয়ালি করব, তখন এইভাবে ব্যান্ড করে দেবো। এখন এখানে দেখুন, এই গাছটাকে আমি শুধুমাত্র দেখানোর জন্য নিয়ে এলাম। অ্যাকচুয়ালি এটার উপরে কাজ কিছু করব না এখন। এখানে দেখুন, এই জায়গাগুলো মানে আসলে কি সব সময় কাজ করছি, আর কত পরিষ্কার করব। এই যে দেখছেন, এই যে নিচের দিকে দুটো, এই দুটো কিন্তু থাকার কথা না। এখানে দেখুন একটা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে একটা ব্রাঞ্চ ছিল, কেটেছিলাম, তারপর এই সাইড থেকে এটা গজিয়েছি। এই দুটোকে কেটে দেবো, কারণ গোড়াটা ভেতরটা একটু পরিষ্কার রাখতে হবে। তো
ভেতরটা যদি পরিষ্কার না রাখেন তাহলে দেখতে খুব একটা ভালো লাগবে না বনসাই গাছের ক্ষেত্রে। জবা গাছেরও খুব সুন্দর বনসাই হয়, দেশি জবাগুলো, এমনকি হাইব্রিড জবাও হয়। তবে হাইব্রিড জবা কি, সে আমরা যেটা অল্প পরাণে বলি, মানে একটু যদি বিন্তিজ হয়ে যেত মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তার মানে খুব দুঃখ হবে যখন মারা যাবে। আর এগুলো চট করে মারা যায় না, মানে কষ্ট সহিষ্ণু এগুলো। যাই হোক, এইভাবে নিজে চারা তৈরি করে এইভাবে ধীরে ধীরে বনসাই রূপ দিতে থাকুন। যাই হোক, এগুলো পরে আবার দেখাবো, আমি শুধু দেখানোর জন্য নিয়ে এলাম। এবার দেখাই এই গাছটাকে আমি কি করে ওই পটের মধ্যে নিয়ে যাবো। একই সাইজ, ওই দেখলেন এটা ওই সাইজের এই পট, এই পটে নিয়ে যাবো। প্রথমে গাছটাকে তুলতে হবে। আমি একটা কথা প্রথমেই বললাম যে এই গাছটাকে এখন কাটা যাবে না, কারণ এখন কাটলে এই যে ফুল আসছে প্রচুর কুঁড়ি, এই যে ফুলটা এসেছে দেখুন, এর গোড়াটা, এর ভেতরটা দেখুন কতগুলো কুঁড়ি রয়েছে, মানে এখন প্রচুর ফুল দেবে, এ শীতকাল ভোর ফুল দিতে থাকবে, এই ব্রাঞ্চগুলো নিয়ে কুঁড়ি আসবে। এই যে লম্বাটা হয়ে গেছে এটাকে কেটে দিতে হবে। প্রয়োজন হলে যদি আপনি মনে করেন যে না আমি আরও ছোট করব, এখানেও কাটতে পারেন, সেটা কিন্তু টাইম আছে। যখন ফুল শেষ হয়ে যাবে, গাছটাকে মনে হবে শুধু পাতা ছাড়ছে, সেই সময় কাটতে হবে। বর্ষাকালের দিকে এগুলো আমরা বেশিরভাগ করি। যাই হোক, তখন ফুলটা কম হয় বা প্রায় হয় না। এখন এই গাছটাকে আমি প্রথমে পট থেকে তুলে নিতে হবে। কিভাবে তুলবেন? সব থেকে ভালো হয় যদি গাছটাকে একটু নিচের দিকে ঝুলিয়ে নিয়ে এইভাবে টবটাকে ঠোকেন, তাহলে কি হবে, এই যে মাটির আমাদের যে অভিকর্ষ টান, সেই টানটা নিচের দিকে থেকে যায়, সহজে খুলে আসবে। আর উপর দিক থেকে ঠুকতে থাকবে না, এই টবটা ভেঙে যাওয়ার ভয় থাকে বেশি। যাই হোক, প্রয়োজনের খাতিরে উপর দিক থেকেও করতে হয়। আমি কিন্তু মাটি ভাঙবো না, এটা আমার এখানে দেওয়া মাটি, দেখি বুঝতে পারছেন তো, সারযুক্ত মাটি, খুব ভালো মাটি। এই মাটিটা আমি এখন ভাঙবো না। এখানে আমি যে মাটিটা দেব সেটা দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, এটা কিন্তু অ্যাকচুয়ালি বনসাই সয়েল, মানে বনসাই সয়েল তৈরি করিনি, কিন্তু বনসাই জাতীয় সয়েল, দেখি বুঝতে পারছেন তো। এই যে কিচেন ওয়েস্ট, তারপর ওই পাতা পচা, তারপর গোবর সার দিয়ে যে সারগুলো আমি তৈরি করি, এটা সেই জাতীয় সার। এগুলো এখন গোবরের এখনও ডেলা রয়েছে, এগুলোকে আমি চেলে চেলে নিয়ে নিচ্ছি ছোটোতে যখন দিচ্ছি। এখন ভেতরে আছে ডাস্টটা, আর এই উপরে এইগুলো দাঁড়িয়ে গেছে, এগুলো মোটাতে, এটাতে মোটা দানা চলবে, কোনো অসুবিধা নেই। এই সারটা আমি ব্যবহার করবো এখন। এটাকে একটু সরিয়ে রাখি এখানে, বা এখানে রাখা যায়। এবার এই টবটা নিয়ে নিই, ভেতরে কিছু মাটি আমি দিয়ে দিই প্রথমে। জবা গাছের রোগ বলতে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে একটা হচ্ছে ওই ফাঙ্গাল ইনফেকশন, আর একটা হচ্ছে আপনার, প্রথমে অল্প মাটি দিয়ে দিলাম, আর একটা হচ্ছে মিলিবাগ, যেটাকে আমরা মিলিবাগ বলি, বা দোয়ে পোকা, সাদা সাদা যে পোকাটা হয়, সেই পোকাটা এদের ক্ষেত্রে খুব ক্ষতিকর। সাদা পোকা লাগলে আপনার যদি পোকাটা নজরে নাও আসে, প্রথম দিকে নজরে আসে না, আপনি দেখবেন ওই ডোরা বা পিঁপড়ে প্রচুর গাছে উঠতে থাকবে। মানে মিলিবাগে ওদের শরীরে একটা রস আছে যেটা খুব মিষ্টি, সেটা খাবার জন্য ডোরা বা পিঁপড়ে ওদেরকে আক্রমণ করে, কিন্তু ওদেরকে মারতে পারে না। ওই মানে ওরাও গাছের ক্ষতি করবে, গাছের ক্ষতি করুক বা না করুক, ওই ঘুরে বেড়াবে। যাই হোক, সেটা যদি নাও হয়, এই সাদা সাদা এই থোকা থোকা কোনায় কোনায় থাকবে, বিশেষ করে ডগা অংশগুলো নিয়ে। ওই জন্য আমি বলেছি আমি যেটা ব্যবহার করি এই একতারা বলে একটা ওষুধ। সাদা মাছি নয় কিন্তু, সাদা দইয়ে পোকাটা, একটা সাদা মাছি হয়। যেমন অনেক সময় সব ওষুধ সব জায়গাতে পাওয়া যায় না, তখন তাদেরকে বলবেন যে এটাকে দইয়ে পোকা, বা দইয়ে পোকা বলতে বলা হচ্ছে দইয়ের মতো থকথক করে, এই জন্য দইয়ে পোকা বলে। আবার মিলিবাগ বলছে, ওকে, মানে মিলিবাগ বলতে আমাদের দেখবেন এক ধরনের সেই মাটিতে হয় এক ধরনের, ওই নামটা এখন ভুলে গেলাম। তাছাড়া ওই আমাদের সেই যেটা তখন ছাড় পোকা ছিল, ওই জাতীয় দেখতে কিন্তু এর পোকাটা, মানে ভালো করে দেখবেন নজর করে, ওই ছাড় পোকার মতন দেখতে হয়। তো ওই পোকাটা অ্যাকচুয়ালি আমাদের সে টোটকা ওষুধ অনেকেই বলে থাকে যে মারটাকে বাসি করে রেখে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, মানে ওটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়,
তো তাতে কিন্তু মরবে না, আপনারা দেখতেই পারেন ট্রাই করে। মানে গাছ পরিচর্যা বা চাষ করতে গেলে না আপনাকে কেমিক্যালের ওপর অনেকটা বিশ্বাস মানে ভরসা করতেই হবে, তাহলে ভালো গাছ আনতে পারবেন না, এটা হচ্ছে সত্যি কথা। হ্যাঁ, আপনি তো এটা খাচ্ছেন না, আপনি যখন ফসল আজ যাবেন তখন চেষ্টা করুন যতটা সম্ভব, মানে বাড়িতে খাবার জন্য যদি হয় বা ওটা খাবার জিনিস যেহেতু সেই যদি আপনি বিক্রি করার জন্যও করেন, তাহলে আমার মনে হয় আপনাদের মানে সকলেরই উচিত সেগুলোকে ওই আপনার রাসায়নিক সার মুক্ত করা, রাসায়নিক সারটা পরিমিত দেওয়া, মানে অতিরিক্তটা ক্ষতিকর। নাইট্রোজেন কি এটার মধ্যে নেই, গোবর সারে নেই? আছে। নাইট্রোজেন ছাড়া গাছ বাঁচবে না, কারণ ওটা ওদের প্রিয় খাদ্য। নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, এগুলো দিতেই হবে। আর আমরা কেমিক্যাল সারে সেই জিনিসটাই দিই, কিন্তু অতিরিক্ত নাইট্রোজেন জাতীয় সার যেটা, সেটা খারাপ, সেটা দেওয়া উচিত নয়। এইবার কি করবেন, ধরুন এই যে এই উপরের মাটিটা আমি ভেঙে দিচ্ছি, কারণ কি আরও ছেড়ে চলে যাবে না, ভেঙে ভেঙে থেকে যাবে, তাহলে কি হবে মাটিটা একটা লুজ হয়ে যাবে, তবে খুব বেশি না, সাইডে, কারণ শীত পড়তে শুরু করেছে। হ্যাঁ, যেহেতু এখন আমরা ধরেই নিই আমাদের দেশালি গাছের ডরমেন্সি এই সময়টা, তবু কিছু কিছু গাছ সেভাবে ডরমেন্সিতে আসে না, এটাই থাক। এবার এটা গ্রো হোক, পরে আবার দেখাবো, আপনাদেরকে আপডেট দেবো। তাহলে মিলিবাগ হলে একতারা বা ওই দই পোকা বলে আপনি নার্সারিতে গেলেই ওরা ওষুধ দিয়ে দেবে, যদি একতারাটা না থাকে। ওরা আরও অনেক আছে, নামগুলো সবসময় মনে পড়ে না, সি দিয়ে একটা কি নাম আছে, যাই হোক। আর এবার আর ওষুধ বলতে যেটা আমি বললাম যে পাতা হলুদ হয়ে যায়, পাতা হলুদ হয়ে যায় দুটো কারণে। যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন তাদের ক্ষেত্রে এগুলো উপকারই লাগবে, কারণ আমি দেখেছি অনেকে শেষ পর্যন্ত দেখে না, যারা দেখে না তারা ওই আধা খামচা কাজটাও আধা খামচা হবে তাদের। আমি বলছি যে যেটা ওই আমরা বলছি যে পাতা হলুদ হয়ে যাওয়া দুটো কারণ, একটা হচ্ছে জল বসা হয়ে গেলে, মানে শেকড়ের উপরে যদি কোনো ড্যামেজ হয় সেক্ষেত্রে পাতা হলুদ হয়ে যাবে। ড্রাইনেসের কারণেও পাতা হলুদ হতে পারে। পাতাটা হলুদ হওয়ার কারণ হচ্ছে গাছটা এতগুলোকে পাতা রাখার সামর্থ্য হারিয়েছে, সেই কারণে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, মানে পাতাগুলো হলুদ হচ্ছে মানে এবার পড়ে যাবে। যেমন ডরমেন্সিটা কি জিনিস জানেন তো, শীতকালে বৃষ্টির জল হয় না কদাচিৎ, তো শীতকালে যদি গাছটাকে বাঁচিয়ে রাখতে হয় কী করতে হবে, ওর পাতাগুলোকে কমিয়ে দিতে হবে। তাই বেশিরভাগ গাছ কি করে, ওই পাতাগুলোকে ছেড়ে দেয়, অল্প সংখ্যক পাতা নিয়ে ন্যূনতম খাবার তৈরি করতে থাকে এবং গাছটাকে বাঁচিয়ে রাখে। কারণ যদি বেশি পাতা রাখে জলের প্রয়োজন বেশি, আর জল সেই সাফিসিয়েন্ট জলটা নিচে থেকে পায় না, এটাই হচ্ছে কারণ, আর অন্য কিছু না। আর ওরা সেই সময় ঘুমিয়ে থাকে, খাবারটা কম লাগে, শীতকালে খাবারটা কম পায় আমাদের দেশালি গাছগুলো। কিন্তু আবার যেগুলো শীতপ্রধান দেশের গাছ, ফুল গাছ বিভিন্ন, তারা কিন্তু আবার শীতকালে গ্রো হয়, কারণ তারা কি এর মধ্যেই খাবারটা সংগ্রহ করে নেওয়ার সামর্থ্য রাখে। যাই হোক, আলোচনা করলেও আর শেষই হবে না, ক্রমশ আমি বলতে থাকবো, আপনারা দেখতে থাকুন। তাহলে এবার বলি আরেকটা কারণ হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশনটাও অ্যাকচুয়ালি হয় শিকড়ে, জানেন তো। এখানে যেগুলো দেখা যায় সেগুলো উপসর্গ, পাতা হলুদ হয়ে যাওয়া, স্পট দেখা যাওয়া পাতার মধ্যে, তো ফাঙ্গাল ইনফেকশনও গোড়াতে, তো সেইটা কিন্তু আমরা পাতাতে স্প্রে করে দিতে পারি। জবা গাছে কখনোই ওই স্যাপ জাতীয় স্যাপটা স্প্রে করবেন না, কারণ আমি দেখেছি স্যাপটা স্প্রে করলে আরও পাতা হলুদ হয়ে যায়, মানে স্যাপটা ওরা নিতে পারে না। এর ক্ষেত্রে আমি দেখেছি ভালো কাজ করে ওই আমাদের যেটা আমরা বেশিরভাগ আগের বহু পুরনো ওই ব্যাবিস্টন বা ব্যাবিস্টিন, যাই হোক, তো ব্যাবিস্টিনটা ব্যবহার করুন, ভালো হবে। তাছাড়া ওই লিকুইড ফর্মে পাওয়া যায় অনেক ভালো যেগুলো একটু দাম বেশি হয়, ওগুলো ম্যানকোজেব বা ইত্যাদি সব যেগুলো থাকে ইনগ্রেডিয়েন্টস, ওগুলো আলোচনা করে লাভ নেই। এখন যেটা দরকার সেটা হচ্ছে যে ওই ব্যাবিস্টিন স্প্রে করুন, ওই 1 লিটার জলে হাফ চামচ পরিমাণ। আর যদি বেশি, মানে জবা গাছের ক্ষেত্রে বলছি, অন্যান্য গাছে 1 চামচ দিলেও ক্ষতি হয় না, জবা গাছে 1 লিটার জলে হাফ চামচ, চা চামচের
হাফ চামচ থেকে 1.25 চামচ দিয়ে ভালো করে গুলে দিয়ে স্প্রে করুন, দেখবেন জবা গাছে খুব ভালো কাজ করবে। ধন্যবাদ, আবার আপডেট দিতে থাকবো, আপনারা দেখতে থাকুন।